দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, ঈদ চলে এসেছে। মানুষ ঘরমুখী, নানা রকম বিধিনিষেধের মধ্যেও চলাচল অব্যাহত রয়েছে, বেচাকেনা হচ্ছে, গাড়ি ঘোড়াও মোটামুটি চলছে। আগামী দিনটি কেমন হবে, আগামী দিনের সম্ভাব্য ঝুঁকি কী এবং সেই ঝুঁকি কিভাবে মোকাবেলা করা হবে এবং আমাদের কি করণীয়, কর্তৃপক্ষ কি ভাবছে, কি ব্যবস্থাপনা, কি পরিকল্পনা, কি কার্যকারিতা, এই সবই এখন সবার আলোচনার কেন্দ্রে। কারণ দেশে আমরা যে পরিস্থিতি মোকাবেলা করছি সেটি নিয়ে উদ্বেগ আছে। প্রতিবেশী দেশের পরিস্থিতি আমাদেরকে আরও ভীতির মধ্যে ফেলে দিয়েছে। সুতরাং এই বিষয়গুলো এখন আমাদের আলোচনার প্রধান উপজীব্য। তার আগে, আলাপের আগে আমরা দিনের কিছু খবর বলে নিতে চাই। আজকে 4 দেশীয় জোট কোয়াডে বাংলাদেশের যোগ দেওয়ার প্রসঙ্গে চীন যে বক্তব্য দিয়েছে সেটিকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দুঃখজনক, এবং তিনি এর সমালোচনা করেছেন যে চীন আগাম এই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে। এ ধরনের কোনো প্রস্তাবই সরকারের কাছে এখনও আসেনি আনুষ্ঠানিকভাবে, তিনি সেটা বলেছেন। এদিকে 5 লাখ ডোজ টিকা আনতে চীনে গেছে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ। সেই টিকা আসবে এবং এই বছর শেষ নাগাদ 4-5 কোটি আরও বেশি টিকা যেগুলো চীনের কাছ থেকে কিনতে চায় সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে বা চলছে। এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ফেরিতে জনচলাচল এখন চালু হয়েছে, বন্ধ ছিল, এখন মানুষকে পারাপার করা হচ্ছে ফেরিতে। এবং এই পরিস্থিতি কতটা ভীতিকর সেটি আজকের খবরের একটি প্রধান শিরোনাম। করোনায় ভারতীয় ধরন অতি সংক্রামক, সেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। তবে টিকা একটি প্রধান এবং কার্যকর প্রতিরোধক, সেটিও আমরা জানছি। এই দিনের খবরগুলোর মধ্যেই আমরা আপনাদেরকে আমাদের অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। রয়েছেন ডক্টর মুস্তাক হোসেন, উপদেষ্টা IEDCR, স্বাগত আপনাকে। রয়েছেন ডক্টর শোয়েব সাঈদ, অণুজীব বিজ্ঞানী ও কলামিস্ট, সুদূর ক্যানাডা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। স্বাগত আপনাদের দুজনকেই। শুরু করতে চাই ডক্টর মুস্তাকের কাছ থেকেই। ডক্টর মুস্তাক, আমরা গত বছর সাধারণ ছুটিতে ছিলাম, তারপরে এই বছর পরিস্থিতি যখন খারাপ হচ্ছিল তখন আমরা বিধিনিষেধে গেছি, তারপরে আমরা কঠোর বিধিনিষেধের মধ্যে ঢুকেছি। যদিও আমরা এটাকে লকডাউন হিসাবে বলতে পছন্দ করছি, কিন্তু কার্যত তো এটা লকডাউন নয়। এই ধরনের কঠোর বিধিনিষেধের মধ্যে যে বাস্তবতা এই মুহূর্তের, সেটি পরিস্থিতি মোকাবেলা করার জন্য কতটা অনুকূল বলে আপনি মনে করছেন? যখন ঈদে মানুষ অবশ্যম্ভাবীভাবে বেশ কিছু মানুষ ঘরে ছুটছে এবং ঘরে যাচ্ছে, তারা গ্রামে যাবে নিজের বাড়িতে এবং আবার ফিরে আসারও একটা প্রস্তুতি তাদের থাকবে। এই পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করা হবে এবং সামনের দিনে কী ধরনের ঝুঁকি তৈরি করছে এই চলাচলটি? ধন্যবাদ। একটা আদর্শ ব্যবস্থা হচ্ছে সেটাই, যতক্ষণ পর্যন্ত এরকম মহামারী থাকে এবং সেটা একেবারে শূন্যের কোঠায় না যায় এবং সেটি পরপর 4 সপ্তাহ শূন্যের কোঠায় না যায়, সমস্ত চলাচল বন্ধ করে রাখা, সবাই ঘরে থাকবে। সেটা যেভাবে চীন যে সফলতা পেয়েছে, উহানে যখন প্রথম মহামারীটা দেখা গেল তখন তারা একেবারেই সবাই ঘরে ছিল, সব যানবাহন বন্ধ ছিল, চিকিৎসা এবং জরুরি কাজ ছাড়া, এবং তারা শূন্য যখন সংখ্যা আসলো 4 সপ্তাহ পরে তারা ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক করলো। এভাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তারা একই নিয়ম অনুসরণ করছে, আরো কিছু দেশ, ভিয়েতনাম তারা করছে। কিন্তু বাংলাদেশে কি আমরা সেটি করতে পারবো? চীন, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে কিংবা ভিয়েতনামে প্রতিটি নাগরিকের কল্যাণ দেখার দায়িত্ব তাদের সরকারের। কল্যাণ বলুন, তাদের দৈনন্দিন যে তাদের খাবার বিষয়, তাদের চিকিৎসা, অন্যান্য সমস্যা, তাদের একটা শক্তিশালী স্থানীয় সরকার আছে। স্থানীয় সরকার সবার খোঁজ খবর রাখতে পারে এবং তারা সেই ব্যবস্থা নিয়ে থাকে। এবং শুধুমাত্র ঘরে থাকাই না, ঘরে থাকতে মানুষকে সক্ষম করে গড়ে তোলা, সেটাও কিন্তু একটা দায়িত্ব। আমি একজন চিকিৎসক হিসাবে আমি রোগীকে এমন কোনো প্রেসক্রিপশন দেব না যেটি তার পক্ষে মানা সম্ভব নয় বা তার ক্ষমতার মধ্যে নেই। তাকে হয় তার ক্ষমতা অর্জন করবার জন্য সাহায্য করব, অথবা সেটা তার জন্য যেটা সম্ভব সেটা আমি তাকে দেবো। কাজে জনস্বাস্থ্যের ব্যবস্থাও তাই, আদর্শ ব্যবস্থা যেটা বললাম সেটাই। সেটা যদি আপনি মনে করেন, তাহলে এখন তো আমাদের সবারই ঘরে থাকার কথা, কোনো কিছুই চলা উচিত নয়, হাসপাতাল, বিদ্যুৎ, গ্যাস, পানি, গণমাধ্যম এগুলো ছাড়া। কিন্তু আমাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, আপোষ করতে হচ্ছে। আমাদের ধীরে ধীরে বেশ কিছু জায়গায় আপোষ করতে হয়েছে। জরুরি নয় এমন কিছু আমাদের হয়তো শিথিল করতে হয়েছে, যেগুলো আধা জরুরি সেগুলোকে সীমিত আকারে করা হয়েছে।
তার মধ্যে দিয়ে মানুষের দৈনন্দিন জীবনের যে চাহিদা, দৈনন্দিন জীবনে যাতায়াতের যে বিষয়টা, ঈদের সময় তাদের যে তৎপরতা, এগুলোকে হিসাবে নিয়ে তাদেরই সহযোগিতায় আমাদের এগুলো আরো কার্যকর ভাবে করা যেত হয়তো। সেটি সরকার হয়তো চেষ্টা করেননি তা না, কিন্তু গতানুগতিক ধারাতে কিন্তু আমরা আটকে আছি। আমরা চেষ্টা করছি, এবং মানুষেরও তাই ধারণা যে কঠোর, মানে আমরা পুলিশ দিয়ে, বাধা দিয়ে, আটকে দিয়ে আমরা বাধ্য করব। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে বাধ্য করার সেটা অবশ্যই প্রয়োজন হয়। যেমন ধরুন, আপনি ব্যাংকে যদি লাইন দেন টাকা তোলার জন্য, আপনি জানেন যে আপনি দেরি করে গেলেও আপনি লাইনের পিছনে থাকলে আপনি ব্যাংক থেকে টাকা পাবেন, কিন্তু তারপরেও অনেকে লাইন ভাঙতে চায়, আগে আগে যেতে চায়, কেউ একটু এখানে বিশৃঙ্খলা করে। তখন যারা লাইনে দাঁড়ায় সবাই চায় যে যারা সিকিউরিটির দায়িত্বে থাকে তারা যেন তাদেরকে ডিসিপ্লিন করবার জন্য বাধ্য করে। সেই ধরনের আইন কার্যকরী করাটা খুবই সফল হয় যখন সমস্ত মানুষ চায় যে আমরা একটা শৃঙ্খলায় আসি, আমরা সবাই তো পাবো, কেন কিছু সংখ্যক লোক বিশৃঙ্খলা করছে। কিন্তু এখন যে আমরা দেখছি যে ঢাকা থেকে প্রচুর সংখ্যক লোক গ্রামের বাইরের দিকে যাচ্ছেন, তারা যানবাহনের স্বল্পতা, পায়ে হেঁটে যাচ্ছেন, ভ্যানে যাচ্ছেন, ছোট মাইক্রো বাসে গাদাগাদি করে যাচ্ছে, স্থানীয় পর্যায়ে গণপরিবহনে গাদাগাদি করে যাচ্ছে, ফেরিতে দৌড় দিয়ে উঠছে যে ফেরি ছেড়ে দিলে যদি ফেরি আবার না পাই আমাদের কখন বাধা দেয়। এইটা এই অ্যাপ্রোচটা হতে পারে না। যদি আপনি জানেন যে আপনি যে এই ধরনের প্রান্তিক মানুষ যারা ঢাকা শহরের অস্থায়ী বাসিন্দা, তারা ঈদের সময় কর্মহীন থাকবে, ঈদের সময় তাদের রোজগার থাকবে না, খরচ বাড়বে, এবং তাদের পরিবারের মূল অংশ থাকছে গ্রামে, তারা গ্রামে যাবে, তাহলে তাদের গ্রামে যাওয়ার বিষয়ে সহযোগিতা করার দরকার, যেন তারা স্বাস্থ্যবিধি মেনে যেতে পারেন। আমরা তো সাধারণ সময়ও দেখি যখন কোভিড ছিল না তখনই তো উপচে পড়া ভিড়। কাজে এই সমস্যাটা মাথায় রেখে আমরা যদি এই ব্যবস্থা না নিই, স্বাস্থ্যবিধিও ভেঙে পড়ছে, আর এই কঠোরতা করতে যাই মানুষ মানছে না, এবং সেই কঠোরতা প্রয়োগ করাও কিন্তু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আইন শৃঙ্খলার। ডক্টর মুস্তাক, আসছি আপনার কাছে। ডক্টর শোয়েব সাঈদ, আমরা ডক্টর মুস্তাককে যেমনটা শুনলাম যে এই বাস্তবতাটা আমাদের মাথায় নিয়ে ধরে নিলাম যে এখন ঈদ সামনে, মানুষজনকে আসলে ঠেকিয়ে রাখা যাবে না, সেক্ষেত্রে আপনার যে পরিকল্পনা থাকা দরকার ছিল, যে সুচিন্তিত পরিকল্পনা থাকার দরকার ছিল, সেটাকে আপনি দেখতে পাচ্ছেন কিনা এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন আপনি দেখতে পাচ্ছেন কিনা? আমরা সাধারণভাবে যে চিত্রটা আপনি দেখছি, আপনি দেশে থাকেন না, তারপরে নিশ্চয়ই অবজার্ভ করছেন যে এক ধরনের রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নেওয়া হচ্ছে, যে যখন একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং তারপরে সেটাকে নানা ধরনের কম্প্রোমাইজ এবং শিথিল এবং সমন্বয়ের মধ্য দিয়ে এগোচ্ছে। এই ধরনের একটা জটিল এবং কঠিন একদম সংক্রমণ পরিস্থিতিতে যে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং যেভাবে বাস্তবায়ন হচ্ছে, আপনার কি অবজারভেশন সেই নিয়ে? জি, ধন্যবাদ আজকে আমাকে আপনাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। যে বাংলাদেশে আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে আমি তো আপনার পর্যবেক্ষণ করছি বাংলাদেশের পরিস্থিতি খুব গভীরভাবে। আমাদের এই ব্যবস্থাপনা নিয়ে সরকার চেষ্টা করছে, কিন্তু চেষ্টার মধ্যে আপনার যেটা হচ্ছে সরকার চেষ্টা করছে হয়তো, কিন্তু যারা ব্যবস্থাপনার দায়িত্ব আছেন তাদের মধ্যে তারা ওই সিদ্ধান্তহীনতার কিছু ব্যাপার তো আপনার আছেই। প্রথমত ধরেন আমরা লকডাউন দিয়েছি 2 সপ্তাহ 3 সপ্তাহ, এই 2 সপ্তাহ 3 সপ্তাহ লকডাউন দিয়ে আসলে কিছু হয় না, এবং বাংলাদেশের মতো দেশে দীর্ঘমেয়াদী লকডাউন কার্যকর নয়, লোকজন মানবে না এবং মানানো সম্ভব নয় যেহেতু মানুষের আর্থিক অসুবিধা আছে। সেক্ষেত্রে হওয়া উচিত ছিল স্বাস্থ্যবিধির ব্যাপারে কঠোরতা আরোপ করা, কিন্তু আমরা কিন্তু স্বাস্থ্যবিধির ব্যাপারে কঠোরতা আরোপ করতে সরকার যে খুব কঠোর অবস্থানে নিয়েছে তা কিন্তু দেখতে পাইনি। কখনো কোনো সিদ্ধান্তগুলা একটু এলোমালি হচ্ছে। যেমন ধরেন বলা হচ্ছে যে এবার মসজিদের নামাজ পড়বে, কিন্তু ধরেন এই পরিস্থিতিতে এতে ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হওয়া উচিত ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেশের উপর ভিত্তি করে, যে মসজিদের চাইতে আপনার খোলা ময়দানে নামাজ পড়লে অনেক সেফ। আমি বলি যে আমি যদি ফার্মগেট এলাকার প্রচন্ড ভিড়ের মধ্যে দিয়ে আমি হেঁটে চলে যাই, তাহলে আমার ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম, কিন্তু আমি একটি কনফাইন এরিয়াতে যদি 10 মিনিটের উপর থাকি, আমার কিন্তু মোটামুটি ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফলে আপনার কনফাইন এরিয়াতে এখন যেটা হচ্ছে যে ফেরিতে গাদাগাদি করে লোকজন যাচ্ছে। আজকে সকালে আমি আপনার নিউজে দেখলাম যে নিউ মার্কেটে প্রচুর উপচে পড়া লোকজন, এবং এই লোকগুলি একই জায়গাতে দেখা যায় 30 মিনিট 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকে। আপনার এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো কিন্তু আসলে অনেক ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করে। আমরা ভারতের যে অবস্থাটা দেখছি, ভারতে যদি আপনি মার্চ এবং এপ্রিলের এই সময়গুলোর দিকে তাকান, যে তাদের মধ্যে একটা প্রশান্তি ছিল, তাদের প্রধানমন্ত্রী, তাদের স্বাস্থ্যমন্ত্রী সবাই
অনেকটাই যে করোনা তারা জয় করে ফেলেছে। ফলে কুম্ভ মেলা এবং আপনি জানেন ভারতের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন দায়ী করেছে এই সময় নির্বাচন দেওয়ার জন্য, এবং নির্বাচন এইগুলোর কারণে যে বিপুল পরিমাণ জনসমাগম হয়েছে সেটাকে আসলে সামাল দেওয়া সম্ভব হয়নি। কারণ ভারতের যে ভেরিয়েন্টটি নিয়ে আমরা কথা বলছি, যেটা হয়তো আমরা এখানে কথা বলবো, যে ভেরিয়েন্টটি কিন্তু ছিল অনেক আগে থেকে, এটা অক্টোবরেও ছিল এবং ডিসেম্বরে তার একটি নতুন সাব ভেরিয়েন্টও ছিল, কিন্তু এটা কিন্তু তখন ট্রিগার করার মতো সুযোগ পায়নি। আপনার ভেরিয়েন্ট কিন্তু নতুন কোনো বিষয় নয়। আপনার আমাদের যে ভাইরাস মানে এখানে ভেরিয়েন্ট বা মিউটেশন হবে। ভাইরাসটা ফটোকপির মতো, আপনি অনেকগুলো ফটোকপি করলে দুই একটা ফটোকপিতে ত্রুটি থাকবে। এই মিউটেশনটা হচ্ছে ত্রুটি। সেই ত্রুটিগুলোর ফলে নতুন ধরনের অনেকগুলো ত্রুটি নিয়ে নতুন ধরনের ভেরিয়েন্টের আপনার উদ্ভব হচ্ছে। ফলে এটি আগেও ছিল, আপনার ইউকে ভেরিয়েন্ট ছিল, এবং ইউকে ভেরিয়েন্ট কিন্তু আমি একটু ভেরিয়েন্ট নিয়ে এখানে একটু বলতে চাচ্ছি, যেহেতু অনেকে হয়তো এই জিনিসগুলো একটু জানা দরকার, যে আমাদের দুটি মিউটেশন আসলে খুব কনসার্ন করেছে ভেরিয়েন্ট গুলোর মধ্যে। সবগুলো ভেরিয়েন্ট, নট অনলি ভারিয়েটিও 1617, ওর মধ্যে একটা হচ্ছে যে আপনার আমাদের স্পাইক প্রোটিনের জেনেটিক সিকোয়েন্সে 484 নম্বরে যে বিন্যাসে সেখানে যে গ্লুটামিক অ্যাসিডে ছিল অরিজিনাল আমাদের উহান থেকে আসা ভাইরাসটি, কিন্তু দক্ষিণ আফ্রিকার ভাইরাসে দেখা গেল সেই অ্যামিনো অ্যাসিড গ্লুটামিকের জায়গায় এখন হয়ে গেল লাইসিন। এবং এই পার্টিকুলার মিউটেশনটির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এটা হচ্ছে দুষ্ট প্রকৃতির, এবং এটি আপনার ভ্যাকসিনকে ফাঁকি দেয়, যার ফলে কিন্তু দক্ষিণ আফ্রিকা আপনার ওই যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে ঝামেলা করলো, তারা দিতে চাইলেও দেখা গেলো ফাঁকি দেওয়ার রেট অনেক বেশি। সম্পূর্ণভাবে ফাঁকি দিতে পারে না, ভালো ফাঁকি দেয়। ভারতের ভেরিয়েন্টে কিন্তু একই ধরনের একই বিন্যাসে একটি মিউটেশন পাওয়া গেছে, কিন্তু সে কিন্তু এক্স্যাক্টলি দক্ষিণ আফ্রিকারটির মতো নয়। ওখানে লিউসিনের জায়গায় চলে এসেছে গ্লুটামিন। ফলে এই ভেরিয়েন্টটি আসলে ভ্যাকসিন ফাঁকি দেবে কিনা আমরা আরো সামনে অপেক্ষা করতে হবে তথ্যপত্রের জন্য, কারণ ভারতীয় বিষয়গুলো তথ্যপত্র এখনো ওইভাবে আসছে না। কিন্তু অন্য তিনটি ভেরিয়েন্ট, আপনি ইউকে ভেরিয়েন্ট বলেন, সাউথ আফ্রিকা ভেরিয়েন্ট বলেন, ব্রাজিল ভেরিয়েন্ট বলেন, তাদের একটি কমন ফিগার হচ্ছে একটি পার্টিকুলার মিউটেশন, সেটি হচ্ছে 501। এই পার্টিকুলার মিউটেশনটা হলো সংক্রামক, কিন্তু ভারতে কিন্তু সংক্রামক মিউটেশনটি পাওয়া যায়নি। ভারতে যেটি পাওয়া গেছে ক্যালিফোর্নিয়া মিউটেশনে যে সংক্রামক ভেরিয়েন্টের যে সংক্রামক মিউটেশনটি, সেটি কিন্তু ভারতে পাওয়া গেছে, এবং এটি সম্ভবত সংক্রমণকে উস্কে দিচ্ছে। কিন্তু সংক্রমণকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজেই। আমরা দেখেছি ইউকে ভেরিয়েন্ট, সাউথ আফ্রিকা ভেরিয়েন্ট, ইভেন ব্রাজিল ভেরিয়েন্ট, যদি স্বাস্থ্যবিধি মেনে চলি। ডক্টর মোস্তাক হোসেন, যেটি জানতে চাচ্ছি, যা হবার তো হয়ে গেছে, বা মানুষজন ঘরে ফিরেছে, শপিং মল ওপেন থেকেছে, জেলায় জেলায় বাস চলেছে, সবকিছু হচ্ছে। এখন এর কনসিকুয়েন্স কি অ্যাপ্রিহেন্ড করেন, এবং সেই অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া উচিত এই মুহূর্তে? যারা ঘরে গেছে তাদের কি শহরে ফিরে আসা উচিত, নাকি এই 14 দিন আমাদেরকে আরেকটু যেই অবস্থা গেছে ঈদের আগে, এই বাকি 14 দিন 2 সপ্তাহের জন্য নতুন কোনো পরিকল্পনা বা নতুন কোনো এনফোর্সমেন্ট দরকার? জি ধন্যবাদ। আমি আগেই বলেছি আদর্শ ব্যবস্থা কি হওয়া উচিত। কারণ আদর্শ ব্যবস্থা যদি আমরা মানতে পারি ভালো, যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকবে, কিন্তু সেটি কতটুকু সম্ভব? ঈদের আগে তো যা যাতায়াত যা হওয়ার হচ্ছে বিপরীত বিধান, সেগুলো হয়তো ঈদের আগের রাত পর্যন্ত চলবে। ঈদের দিনে যে জামাত মসজিদে না করে বাইরে করা উচিত, সোহেব ভাইয়ের সাথে একমত, এবং এই বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের কাছে কিন্তু স্বাস্থ্য দপ্তরের পরামর্শ চলে গেছে, যে একটা বদ্ধ জায়গায় অনেক মানুষ নামাজ পড়ার চাইতে খোলা মাঠে সীমিত সংখ্যায় যদি তারা দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে পড়ে, ঝুঁকিটা অনেক কম। সেই বিষয়টা এবং ফিরে আসার বিষয়ে এই অভিজ্ঞতা কাজে লাগানো দরকার। যাওয়ার সময় যে বিশৃঙ্খলাটা হয়েছে, ফিরে আসার সময় যেন যারা ছোট ছোট গাড়িতে আসবেন তাদের মুস্তাক ভাই একটু স্পষ্টীকরণ দরকার। ফিরে আসবে কি তারা? কি এই 7 দিনের মধ্যে কি যদি কেউ ফিরে আসতে চায় তাদের ফিরে আসতে দেওয়া উচিত, নাকি অ্যাটলিস্ট যে যেখানে আছে 2 সপ্তাহ দেখা উচিত, যে এই মানে পরিস্থিতিটা সংক্রমণের ঝুঁকি, যেটা আমরা বলি যে 14 দিন অন্তত লক্ষ্য রাখা উচিত, 14 দিন পরে ম্যানিফেস্টেশন হবে, সেই সময়টা কি আমাদের যার যার অবস্থানে থাকাটা ভালো হবে বলে মনে করে? দেখুন, আমি তো আগেই বলেছি, এই মুহূর্তে সবাইকে ঘরের ভিতরে ঢুকে দেওয়াটাই সবচেয়ে ভালো পদ্ধতি। যে যেখানে আছে নড়বে না। এখন যারা গিয়েছে তারা কি আমাদের পরামর্শ অনুযায়ী গিয়েছে? তারা কি আমাদের ব্যবস্থাপনায় গিয়েছে? তারা সমস্ত পরামর্শকে উপেক্ষা করে, সরকারি নির্দেশকে উপেক্ষা করে তারা গিয়েছে। ফিরে আসার সময় কি তারা আমাদের পরামর্শ অপেক্ষায় থাকবে? তাদের যে বাস্তব প্রয়োজন, যাদের কাজ শুরু হবে দেরিতে, তারা দেরি করেই আসবে। যারা শ্রমজীবী মানুষ, যাদের অনিয়মিত কাজ, অপ্রাতিষ্ঠানিক কাজ, সেগুলো কাজ শুরু হবে 2 সপ্তাহ পরেই। 2 সপ্তাহ আগে কিন্তু অনিয়মিত কাজটা শুরু হবে না।
যারা নিয়মিত কাজের মধ্যে আছেন, যাদের চাকরি সেই তাদের যেদিন খুলবে তারা একদিন আগে তারা রওনা করবে। কিন্তু আমরা যদি সবকিছু বন্ধ করে রাখতে পারি সেটা তো ভালো, কারণ সংক্রমণটা এখনো পর্যন্ত 5% উপরে আছে। 5% নিচে, 3 ভাগের নিচে যদি পরপর 2-3 সপ্তাহ থাকে তাহলে আমরা বলতে পারি কিছুটা কম আছে, কিন্তু সেটা এখন নেই, এখনই তো সেটা নেই। কাজে ঈদের সময় এবং ঈদের পরে সংক্রমণটা বাড়বে বলেই আমরা আশঙ্কা করছি, কারণ ঈদের 1 সপ্তাহ আগে থেকে আমরা ভিড় দেখছি। আমরা দেখছি যেখানে বিপণী বিতানে ভিড়, গণপরিবহনে ভিড় দেখছি, আমরা মসজিদে পবিত্র লাইলাতুল বরাত, পবিত্র লাইলাতুল কদর এবং জুমাতুল বিরাতে প্রচুর মানুষ। একমাত্র বায়তুল মোকাররম মসজিদে দেখেছি তারা স্বাস্থ্যবিধি মেনে, ভেতরে যারা ছিল তারা স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে নামাজে ছিলেন। আর অধিকাংশ মসজিদ, অন্তত ঢাকা শহরে দেখেছি আমরা, তারা গাদাগাদি করেছিল। কাজে ঈদের সময় থেকে শুরু করে ঈদের 1 সপ্তাহ বা তার সময় সংক্রমণটা বাড়তির দিকে হওয়ার আশঙ্কা আছে। সেক্ষেত্রে অবশ্যই যার যা জায়গায় থাকা উচিত, কিন্তু না সেক্ষেত্রে নতুন কোনো গাইডলাইন আসতে পারে কিনা, নতুন কোনো গাইডলাইন, নতুন কোনো মানে আরো মানে যে আমরা তো লকডাউন বলি নাই এখনো, এই ধরনের কার্যত কোনো লকডাউনের সিদ্ধান্ত আসা উচিত কিনা বা কোনো পরিকল্পনা করবে কিনা সরকার? নিশ্চয়ই জনগণের অংশগ্রহণে জনগণ যেন এটা মানতে পারে, তাদেরকে সঙ্গে নিয়ে এক নতুন ভাবে চলাচল নিয়ন্ত্রণ করা, চলাচল সীমিত করা, কোনো অফিস আদালত দেরিতে খোলা, এগুলো করা উচিত। তাহলে যেন ভাগ ভাগ হয়ে মানুষ যেন ভিড় না করে ফিরতে পারে, একসঙ্গে না ফিরতে। জি, ধন্যবাদ ডক্টর মুস্তাক। আমরা একটু সময়ের সংক্ষিপ্ততার কারণে ডক্টর শোয়েব সাঈদ আপনার কাছে যাচ্ছি। এই যে আপনি কিছু ফেটাল ভেরিয়েন্টের কথা বললেন, বিশেষ করে ইন্ডিয়ান ভেরিয়েন্টের সঙ্গে অন্যান্য ভেরিয়েন্টের তুলনামূলক একটা চিত্র তুলে ধরেছেন। আমরা যেহেতু ভারতের একদমবারে প্রক্সিমিটিতে, আমাদের এই অবস্থাতেই এই ঝুঁকির মধ্যে আমাদের জন্য কি করণীয়? এই ধরনের একটা ফেটাল ভ্যারিয়েন্টের মুখে আমরা যেহেতু এখন পর্যন্ত আমরা তুলনামূলকভাবে একটা ভালো অবস্থায় আছি তুলনামূলকভাবে, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আপনার কি পরামর্শ? জি, ধন্যবাদ। আপনি জানেন যখন ইউকে ভেরিয়েন্টের খবর আসলো তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমি কানাডার কথা বলছি, কানাডা তার ফ্লাইট বন্ধ করে দিল। এবং ইভেন আপনার মধ্য আকাশে যে ফ্লাইট ছিল, এদের সিদ্ধান্তটা এত তড়িৎ ছিল, সেই ফ্লাইট ল্যান্ড করার পর প্রত্যেকটা লোককে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করলো। দেখা গেল যে পরিবহন মন্ত্রী নিজে বিমানবন্দরে গিয়ে এটি তদারক করছেন। আমাদের কিন্তু এই ব্যবস্থাপনার সিরিয়াসনেসের একটি বিষয় প্রথম থেকে ছিল। আমি মুস্তাক ভাইয়ের সঙ্গে একমত যে আমরা সরকার যে সিদ্ধান্তগুলো দিচ্ছে সেগুলা দিয়ে দিচ্ছে, কিন্তু বাস্তবায়ন করার কোনো উদ্যোগ ওইভাবে আমরা কিন্তু দেখছি না, জোর জবরদস্তি দেখছি না। ভারতের ভেরিয়েন্টে এখন পর্যন্ত বাংলাদেশে তেমন কোনো হুমকি সৃষ্টি করে নাই, কিন্তু তার তো গ্যারান্টি নাই। আপনার এখন এক সময় আপনার যখন ভেরিয়েন্ট ছিল না তখনও নিউ ইয়র্ক ক্যাদি ছিল, হাজার হাজার লোক নিউ ইয়র্কে মারা গিয়েছিল। রিও ডি জেনেরিওতে একই অবস্থা ছিল। রিও ডি জেনেরিওতে 2টা কারণে হয়েছে। একটা ছিল আপনার P1, সেটা ওই যে আপনার সংক্রামক 501 মিউটেশনের কারণে এটা খুব ব্যাপক ধারণ করছে। আর আপনার ব্রাজিলে আরেকটা ছিল ব্রাজিলের প্রেসিডেন্ট নিজে, তার যে অবৈজ্ঞানিক আচরণে আসলে ব্রাজিলের সমস্যার মূল কারণ বলা হয়। এখন ধরেন ভারতের ভেরিয়েন্ট এখন দিল্লি কাঁদছে, আগামীকাল ঢাকা কাঁদবে না তার কোনো গ্যারান্টি নেই। এই যে আপনার লোকগুলা যে বাংলাদেশে আপনার দেশের বাড়িতে গেল, আমার মনে সরকারের উচিত তাদেরকে আরো 7 দিন 10 দিন দেশের বাড়িতে রাখার ব্যবস্থা করা। মানে এটি খুব জরুরি যে আপনারা থাকেন, পরে অফিস খুলবে। আর এমনিতে আপনার ঈদের পর দোকানপাটে ভিড়টা এমনি থাকে না, ওইটা একটি আপনার মানে অ্যাডভান্টেজ। লোকজন একটু ঘরমুখেই থাকে ঈদের পর। কাজে এখন মূল সমস্যাটা হচ্ছে যখন ফিরে আসবে ঢাকাতে, আপনার যে কোনো উন্নত দেশে এই যে ঢাকার মতো এত জনসংখ্যার শহরে কিন্তু এটি একটি কঠোর ব্যবস্থার মধ্যে তারা নিয়ে আসতো। আমরা কথা বলছি, নির্দেশনা দিচ্ছি, মানানোর ব্যবস্থা করছি না, এবং এটি একটি বিপজ্জনক। কারণ আগামী 2 সপ্তাহ খুব ক্রিটিক্যাল। যদি এই 2 সপ্তাহ আমরা মোটামুটি উতরে যেতে পারি তাহলে ধরা নেওয়া যাবে যে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টে হাত থেকে হয়তো আমাদের কিছুটা মানে আপনার মুক্তি মিলবে। কিন্তু এই সময়টাতে যে হারে আপনার এই ভেরিয়েন্টে যেহেতু সংক্রমণ সক্ষমতা বেশি নর্মাল অরিজিনাল উহানের যে ভাইরাসটি থেকে, ফলে এইটাকে আপনার নিয়ন্ত্রণ না করলে, বিশেষ করে আমি আরেকটা কথা বলি আপনাকে, লকডাউন আর বিধিনিষেধের মধ্যে মাস্ক পরাটা খুবই জরুরি। এই মাস্কটা যদি ঠিকঠাক মতো পড়তো, আমরা বহু দেশে দেখেছি মাস্ক পরে আপনার স্বাভাবিক কার্যক্রম বজায় রেখেও তারা করোনা নিয়ন্ত্রণ করেছে। এই মাস্কটা না পরার কারণেই আমাদের
বড় সমস্যা হচ্ছে হাত পরিষ্কার করা, মাস্ক পরা, এই দুটি ছাড়া আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণের আর কোনো উত্তরণ উপায় করে নেই। আর কোনো ইমিডিয়েট কোনো বিকল্প নেই। তারপরও শেষ 2 মিনিটে দুজনের কাছ থেকে কমেন্ট নেব। ডক্টর মুস্তাক, টিকার প্রসঙ্গে একটু যদি বলেন যে আমরা তো সিঙ্গেল সোর্স ডিপেন্ডেন্ট ছিলাম, এখন আমরা মাল্টি সোর্স হান্ট করছি, চায়নার রাশিয়ার সঙ্গে আমাদের কথা চলছে। সব মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনাটা একটা বিগ জার্নি। তারপরেও যেভাবে চলছে এই কার্যক্রম সম্পর্কে আপনার কোনো মন্তব্য বা কোনো সামগ্রিকভাবে কোনো পরামর্শ যদি থাকে মানুষের, আমাদের দর্শকদের প্রতি? হ্যাঁ, সংক্রমণ প্রতিরোধ করবার জন্য আমাদের 3টা জিনিসের উপর জোর দিতে হবে। একটা হচ্ছে যারা শনাক্ত হচ্ছেন, যা দেশের ভেতরে হোক বা সীমান্তের উপর থেকে আসা, সবাইকেই চিকিৎসার আওতায় আনা দরকার, হাসপাতালে থাকুক বা নাই থাকুক, এবং তাদের আইসোলেশন নিশ্চিত করার জন্য সহায়তা দেওয়া দরকার। তাহলে আমরা এই সংক্রমণের জানা উৎস থেকে আমরা প্রতিরক্ষা করতে পারবো। দ্বিতীয় হচ্ছে সংক্রমণের অজানা উৎস থেকে প্রতিরক্ষা করবার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা, যে ডক্টর শোয়েব বলছেন সেটা, এবং আমরা ভিড় করতে দেবো না। তৃতীয় হচ্ছে টিকা যখন সহজলভ্য হবে সবাই টিকা নেওয়া। এই 3 ভাবে জানা উৎস, অজানা উৎস এবং ভবিষ্যৎ সংক্রমণ উৎস থেকে আমরা প্রতিরক্ষা পেতে পারি এই 3টি কাজের মধ্যে দিয়ে। এবং এই 3টি কাজে অবশ্যই সরকারকে দায়িত্ব নিতে হবে এবং সবাইকে একে অপরকে সহায়তা করতে হবে। তাহলে নিশ্চয়ই আমরা এই মহামারীটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। জি, ডক্টর শোয়েব সাঈদ। যে আসলে আমাদের ভ্যাকসিন নিয়ে যে বিষয়টি ছিল, খরগোশ এবং কচ্ছপের দৌড়ের মতো আমরা চমৎকার খরগোশের মতো দৌড় শুরু করেছিলাম। ফলে এক পর্যায়ে মনে হলো যে আমরা একটু ঘুমিয়ে পড়েছি। আমাদের ওখানে একটি ভবিষ্যৎ পরিকল্পনা থাকা উচিত ছিল, যে চীন থেকে এখন যে উদ্যোগটা নিচ্ছে যে চীন থেকে আনার জন্য, এটা আগে শুরু করলে আপনার ভালো হতো। কারণ ভ্যাকসিনেশনটা জরুরি। আপনার উন্নত দেশে কিন্তু ভ্যাকসিনেশন হয়ে যাচ্ছে, আপনার ইউকে বলেন, কানাডা বলেন, ইভেন চিলি, তারা যে হারে ভ্যাকসিনেশন এবং ভ্যাকসিনেশন সুফলের কারণে ইউকে সব ওপেন করে দিতে যাচ্ছে শীঘ্রই। কিন্তু ইউকে একলা ওপেন করলে তো হবে না, কারণ অন্য দেশগুলো আপনার যদি সংকট মুক্ত না হয় তাহলে খুব একটা কার্যকর হবে না। ফলে বাংলাদেশে ভ্যাকসিনেশন এবং স্বাস্থ্যবিধি সে দুটোকে একই সাথে যদি আমরা চালাতে না পারি তাহলে খুব মুশকিল হবে। তবে ভ্যাকসিনের বিষয়ে আস্তে আস্তে তৃতীয় বিশ্বের দেশগুলো ভ্যাকসিনের দিকে পাবে, কারণ যেহেতু উন্নত দেশগুলো চাহিদা আস্তে আস্তে কমে আসছে, তখন তাদের ভ্যাকসিন জাতীয়তাবাদের প্রভাবটা আস্তে আস্তে কমে আসবে, ভ্যাকসিন গ্লোবালাইজেশন হবে। কিন্তু আমাদের এই ভ্যাকসিন না আসা পর্যন্ত আমাদেরকে স্বাস্থ্যবিধি আপনার মানতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নেই। আপনার এই পর্যায়ে স্বাস্থ্যবিধি আমাদের ভ্যাকসিন। জি, ধন্যবাদ ডক্টর শোয়েব সাঈদ, ধন্যবাদ ডক্টর মুস্তাক হোসেন, আপনাদের দুজনকে মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমরা সবাই এই বিষয়টি ইতিমধ্যে জেনেছি, তারপরেও প্রতিনিয়ত আমরা এই কথাটি শুনছি, বলারও চেষ্টা করছি যে এই মুহূর্তে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষাগুলো মেনে না চলার আর কোনো বিকল্প নেই। নিজের জন্য, পরিবারের সুরক্ষার জন্য এবং সামগ্রিকভাবে দেশের নিরাপত্তার জন্য এটি একটি জরুরি বিষয় হয়ে পড়েছে। যে যেখানে আছেন নিরাপদে থাকার চেষ্টা করুন, ঘরে থাকার চেষ্টা করুন, মাস্ক পরুন সার্বক্ষণিক, হাত ধোবার চেষ্টা করুন এবং ভিড় এড়িয়ে চলুন। এটি হচ্ছে মূল বার্তা, এবং সুযোগ পেলে টিকা নিয়ে নিন। এই হচ্ছে মূল বার্তা। তার আগ পর্যন্ত স্বস্তি নিঃশ্বাস ফেলার মতো সুযোগ নেই। সবাই এগুলো মেনে চলবেন, এই অনুরোধ রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা এই অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন। দেখা হবে আবারও।